বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেনী জেলা অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আমার পরিচয় উপস্থাপন করছি। আমি রসুল আহমদ, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, ফাজিলপুর WB কাদ্রী উচ্চ বিদ্যালয়, ফেনী সদর, ফেনী। আমার মোবাইল নাম্বার 01817408490। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান ক্লাসে যে অধ্যায় নিয়ে আলোচনা করব তা নবম দশম শ্রেণী, বিষয় হিসাব বিজ্ঞান, দ্বাদশ অধ্যায়, পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব অধ্যায়ে আমরা যে হিসাবগুলো প্রস্তুত করতে হবে তা আমাদের প্রথমত জানা দরকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা, কলম, বই এবং স্কেল নিয়ে প্রস্তুত থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব অধ্যায়ে যে হিসাবগুলো প্রস্তুত করতে হবে তা আমরা প্রথমে খাতার মধ্যে লিখে রাখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই রেডি? ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এখন শুরু করতে পারি। এই অধ্যায়ে আমরা প্রথমে করতে হবে প্রাপ্তি ও প্রদান হিসাব। নাম্বার 2, পরিবারের আয় ব্যয় হিসাব। নাম্বার 3, পরিবারের আর্থিক অবস্থার বিবরণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই এই 3টা হিসাবের নাম খাতায় লিখেছ? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যেতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে হিসাবগুলো করতে হবে তার মধ্যে এক হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। ঠিক আছে?
ওকে, আমরা এখন দেখে নিব প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করার জন্য আমাদের একটা কাঠামো, আমাদের একটা নমুনা ছক অবশ্যই প্রয়োজন আছে। কি ঠিক বলছি না? ওকে, তাহলে আমরা এখন খাতার মধ্যে প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত করার জন্য যে নমুনা ছকটি উপস্থাপন করলাম তা খাতায় সুন্দর করে এঁকে রাখব। ঠিক আছে? ওকে, তাহলে তোমরা খাতার মধ্যে উপরে লিখতে হবে জনাব, আমার এখানে ডট 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 পরিবারের মাঝখানে যে অংশটুকু খালি আছে ডট 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 ডট, এখানে জনাব রহিম, জনাব করিম, যে কোনো নামেই থাকুক না কেন আমার অঙ্কটি, ঠিক ওই নামটাই লিখতে হবে। অর্থাৎ যদি আমি ধরে নিই জনাব রহিমের, তাহলে এখন আমাকে লিখতে হবে জনাব রহিমের পরিবারের উপরের লাইন। দ্বিতীয় লাইন লিখতে হবে প্রাপ্তি ও প্রদান হিসাব, এবং তৃতীয় লাইনে লিখতে হবে এখানে দেওয়া আছে ডট 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 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডট 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 যে অংশটুকু দেওয়া আছে, আমার প্রশ্নে যদি 2016 বলা হয় তাহলে ডট ডটের জায়গা হবে 2016 সালের। যদি 17 সাল দেওয়া থাকে লিখতে হবে 2017 সালের। যদি 18 সাল দেওয়া থাকে লিখতে হবে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আমরা কি উপরে হেডিং বোঝাতে পেরেছি? ওকে, ধন্যবাদ। এবার আমরা যে নমুনা ছকটি করলাম সেখানে বাম পাশে উপরে লিখতে হবে প্রাপ্তিসমূহ, এর পরের ঘরে লিখতে হবে টাকা, এরপর লিখতে হবে প্রদানসমূহ, এরপর লিখতে হবে টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইনশাআল্লাহ প্রাপ্তি ও প্রদান হিসাবের নমুনা ছক আঁকতে পারবো। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এখন পরবর্তী স্লাইডে যেতে পারি। এটা হচ্ছে নাম্বার 2। এখানেও আমাকে পূর্বের মতো লিখতে হবে জনাব করিমের বা রহিমের বা যে প্রতিষ্ঠানের ব্যক্তির নাম দেওয়া থাকবে ওই জনাব ওই ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি বা পরিবারের আয় ব্যয় হিসাব বিবরণী 2000 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। ওই ডট ডটের জায়গায় আবার আমাকে লিখতে হবে যে সালের অঙ্কটি দেওয়া থাকবে ঠিক ওই সালটা আমরা ওখানে বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাপ্তি ও প্রদান হিসাবের নমুনা ছক এবং আয় ব্যয় বিবরণী হিসাবের নমুনা ছক 1 নয়। কি নয়? 1 নয়। তোমরা খাতা রেডি? ওকে, আমি এখন এঁকে দিচ্ছি, তোমরা দেখো। প্রথমে বিবরণ, তারপর পরপর 3টা ঘর থাকবে যেখানে টাকা 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 লিখতে হবে। আমরা কি সবাই খাতার মধ্যে এটি এঁকেছি? ওকে, ধন্যবাদ। তাহলে আমরা পরের অংশে যেতে পারি। পরের অংশ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আবার জনাব রহিম করিম যে নামে থাকুক না কেন, ওই জনাব রহিম করিম যে কোনো একজনের নাম, পরিবারের আর্থিক অবস্থার বিবরণী। এটা হচ্ছে আমাদের শেষ পাঠ, অর্থাৎ অঙ্কের আমরা শেষ পাঠে চলে আসছি। নমুনা ছকে যে সাল দেওয়া থাকবে ওই সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আয় ব্যয় বিবরণী নমুনা ছক এবং আর্থিক অবস্থার বিবরণী নমুনা ছক একই, এটার কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা কি শিখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এক, প্রাপ্তি ও প্রদান হিসাব করার জন্য নমুনা ছক আঁকতে পারব। নাম্বার 2, আয় ব্যয় বিবরণী হিসাব করার জন্য নমুনা ছকটি আঁকতে পারব। নাম্বার 3, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য নমুনা ছকটি আঁকতে পারব। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি পারবে না? ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এখন অঙ্কে চলে যেতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় একটু 2-4 মিনিট সময়ের মধ্যে যদি প্রশ্নটা খাতায় লিখে নিতে পারো তাহলে অঙ্ক করতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটি পড়ছি। জনাব রাহাতের পরিবারের 1 জুলাই 2016 তারিখের সম্পদ ও দায় সমূহ নিম্নরূপ: হাতে নগদ 70,000 টাকা, আসবাবপত্র 6 লক্ষ টাকা, দালান কোঠা 2 লক্ষ টাকা, স্থায়ী আমানত 75,000 টাকা এবং সর্বশেষ যেটি দেওয়া আছে ব্যাংক ঋণ 2,25,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে উপরের প্রশ্নের উপরের অংশটুকু পড়লাম, এখানে কি কি আছে তোমরা কি বলতে পারবে? ওকে, ধন্যবাদ। এখানে আছে একটা চলতি সম্পদ অর্থাৎ হাতে নগদ, 3টা স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র, দালান কোঠা, স্থায়ী আমানত এবং পরিবারের একটা দায় 2,25,000 টাকা আছে। নগদ সম্পদ এবং দায় চিহ্নিত করার জন্য বা চেনার জন্য তোমাদেরকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার প্রশ্নে প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া আছে। মনে রাখতে হবে, প্রশ্নে যদি প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা 3টা হিসাব করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কয়টি হিসাব করতে হবে? 3টি। কয়টি? 3টি। 1, পারিবারিক তহবিল নির্ণয় করতে হবে। 2, পরিবারের আয় ব্যয় হিসাব নির্ণয় করতে হবে। 3, পরিবারের আর্থিক অবস্থার বিবরণী আমাদেরকে প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট অর্থাৎ বাম দিক প্রাপ্তি সমূহ। কি সমূহ? প্রাপ্তি সমূহ। প্রাপ্তির মধ্যে আছে হাতে নগদ 70,000 টাকা,
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করো, 1 জুলাই 2016 তারিখে হাতে নগদ ছিল 70,000 টাকা, কিন্তু প্রাপ্তির মধ্যেও আছে 70,000 টাকা। এই কথাটা শুধু মনে রাখতে হবে। নাম্বার 2, বেতন প্রাপ্তি 1,60,000 টাকা। বিনিয়োগের সুদ, এটাও প্রাপ্তি 10,000 টাকা। তাহলে ডেবিট দিকে প্রাপ্ত সময়ের মধ্যে আমরা মোট প্রাপ্তি 2,40,000 টাকা। এবার প্রদান সমূহের মধ্যে খাদ্য ক্রয় 65,000 টাকা, বাড়ি ভাড়া 23,500 টাকা, মণিহারি 5,000 টাকা, ঋণ পরিশোধ 30,000 টাকা, কম্পিউটার ক্রয় 20,000 টাকা, আপ্যায়ন 15,000 টাকা, আপ্যায়ন 1,500 টাকা, হাতে নগদ 95,000 টাকা। তাহলে মোট প্রদান 2,40,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করা দরকার, প্রদান সমূহে 3টা জিনিস আছে। কয়টা জিনিস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 3টি। 1, পরিবারের ব্যয়। 2, সম্পদ, স্থায়ী সম্পদ ক্রয়। 3, দায় পরিশোধ। কয়টি আছে? 3টি। তাহলে আমরা বলতে পারি খাদ্য ক্রয়, এটা পরিবারের ব্যয়, বাড়ি ভাড়া পরিবারের ব্যয়, মণিহারি পরিবারের ব্যয়, ঋণ পরিশোধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 তারিখে ব্যাংক ঋণ 2,25,000 টাকা ছিল ওই পরিবারের, জনাব রাহাতের। কিন্তু 31 জুলাইতে আসি, জনাব রাহাত ওই ঋণের 30,000 টাকা পরিশোধ করেছেন। সুতরাং এটা দায় পরিশোধ, জনাব রাহাতের দায়ের পরিমাণ কমাবে, এটা ব্যয় নয়। কম্পিউটার ক্রয় স্থায়ী সম্পদ, আপ্যায়ন ব্যয়, হাতে নগদ, এটাকে বলবো আমরা ব্যালেন্স সিডি অথবা সমাপনী হাতে নগদ অথবা নগদ উদ্বৃত্ত, যেভাবে বলি না কেন। অর্থাৎ 31 জুলাই 2016 তারিখে জনাব রাহাতের হাতে নগদ ছিল 95,000 টাকা, যেটা জনাব রাহাতের সম্পদ বলে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা পড়া শেষ। আমরা এখন দেখব এই প্রশ্নের আলোকে আমাদের কি কি হিসাব করতে হয়। করণীয়, এটা আমাদেরকে ঠিক করে দেওয়া হয়েছে। 1 নম্বরে আমাদের করতে হবে জনাব রাহাতের পরিবারের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করা। অর্থাৎ একটা পরিবারে কতটুকু তার তহবিল গচ্ছিত আছে সেটা আমাদেরকে বের করতে হবে। নাম্বার 2, 31 ডিসেম্বর 2016 তারিখের জনাব রাহাতের আয় ব্যয় বিবরণী তৈরি করতে হবে। নাম্বার 3, জনাব রাহাতের পরিবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে। অর্থাৎ আমরা যে প্রশ্নটি পড়লাম, এই প্রশ্নের আলোকে আমাদেরকে এই 3টা প্রশ্নের সমাধান করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা করণীয় 1, জনাব রাহাতের পরিবারের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় করব। সবাই রেডি? ওকে। সবাই পারিবারিক তহবিল করার জন্য পূর্বে যে নমুনা চকটি আলোচনা করা হয়েছে তোমরা খাতার মধ্যে এঁকেছ, ঠিক আমরা ওখানে পারিবারিক তহবিল নির্ণয় করব।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পারিবারিক তহবিল নির্ণয় করার পূর্বে আমাদেরকে খাতার উপরে জনাব রাহাতের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয় এই হেডলাইনটা দিতে হবে। তারপর আমরা নমুনা ছকটি এঁকে নিচ্ছি। নমুনা ছক হচ্ছে দায়সমূহ, টাকা, সম্পত্তিসমূহ, টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পারিবারিক তহবিল নির্ণয় করতে হলে আমরা চক আকারে করতে পারি অথবা সূত্রের ব্যবহার করে পারিবারিক তহবিল নির্ণয় করতে পারি। যদি আমরা চক আকারে করি তাহলে বাম পাশে আছে দায়সমূহ, টাকা, এরপর সম্পত্তিসমূহ, টাকা। আমরা প্রথমে সম্পত্তিসমূহ বসে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পারিবারিক তহবিল নির্ণয় করতে গেলে মনে রাখবে 1 তারিখ, অর্থাৎ প্রশ্নের উপরে হেডিংয়ে লেখা থাকে 1 জানুয়ারি, 1 জুলাই, 1 আগস্ট, যেভাবে লেখা থাকুক 1 তারিখে যে সকল সম্পত্তিগুলো ছিল আমরা সম্পত্তি সমূহের মধ্যে ওই সম্পত্তিগুলোকে বসাতে হবে। যেমন আমার প্রশ্নে ছিল হাতে নগদ 70,000 টাকা, আমরা বসিয়ে দিলাম। তারপর আসবাবপত্র 6 লক্ষ টাকা, সেটাও বসালাম। তারপর দালান কোঠা 2 লক্ষ টাকা, এটাও বসিয়ে দিলাম। তারপর আসলে স্থায়ী আমানত 75,000 টাকা। এবার বাম পাশে সর্বশেষ 1 তারিখের জনাব রাহাতের একটা দায় ছিল। কি ছিল? দায়। কি নামে ছিল? ব্যাংক ঋণ। আমরা বাম পাশে উপরে ব্যাংক ঋণ নামে 2,25,000 টাকা বসিয়ে দিলাম। এবার কি করব? টোটাল সম্পত্তির যোগফল আমাকে আগে করতে হবে। কি করতে হবে? টোটাল সম্পত্তির যোগফল আগে করতে হবে। তাহলে আমার সম্পত্তির যোগফলটা আমরা করে নিই। তোমরা কি করেছো? ওকে, কত টাকা? 9,45,000 টাকা। এই 9,45,000 টাকা নিচে লিখে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ বলতে 9,45,000 টাকার নিচ দিয়া আমরা 2টি আন্ডারলাইন করে দিব। এরপর এই 9,45,000 টাকার ব্যালেন্সটাকে আমরা বাম পাশে, ঠিক বাম পাশে সোজা রেখে টাকার ঘরের নিচে 9,45,000 টাকা লিখে আমরা ক্লোজ করে দিব। দিয়েছ? ওকে। এবারে 9,45,000 টাকা থেকে ব্যাংক ঋণ 2,25,000 টাকা আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা যে ব্যালেন্সটি বা যে উদ্বৃত্তটি পাব সেটাই হবে পারিবারিক তহবিল। বিয়োগ করেছ? ওকে। উদ্বৃত্ত কত আছে? 7,20,000 টাকা। ওকে, ফাইন। তাহলে আমরা 7,20,000 টাকা টাকার ঘরে বসিয়ে তার বাম পাশে দায়সমূহ নিচ দিয়ে লিখে দেব পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা প্রতিটি অঙ্কে পারিবারিক তহবিল নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। পারবে কি তোমরা? ওকে, ধন্যবাদ। আমরা এতক্ষণ যে চক আকারে অঙ্কটি করে পারিবারিক তহবিল 7,20,000 টাকার উদ্বৃত্ত বের করলাম, ঠিক এটাকে সূত্রের মাধ্যমে বা সূত্র প্রয়োগ করেও আমরা করতে পারি। সেটা কিভাবে? অবশ্যই দেখিয়ে দিচ্ছি। সূত্র: পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক সম্পদ
অর্থাৎ প্রারম্ভিক সম্পদ বলতে আমরা চক আকারে অঙ্কটি করে ওই যে সম্পদ সমূহ লিখছিলাম, 1 তারিখের পরিবারে যে সকল সম্পত্তি বলবৎ ছিল এটাকে বলবো আমরা প্রারম্ভিক সম্পদ। ওই প্রারম্ভিক সম্পদ বিয়োগ প্রারম্ভিক দায়, অর্থাৎ 1 তারিখের ওই ব্যক্তির জনাব রাহাতের যে পরিমাণ দায় ছিল তা আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে যা পাবো সেটাই হবে পারিবারিক তহবিল। নেক্সট আমাদের করতে হবে আয় ব্যয় বিবরণী। আমরা উপরে হেডিং দিব জনাব রাহাতের পরিবারের আয় ব্যয় বিবরণী 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আমরা কি সবাই উপরে হেডিং লিখেছি? ওকে, এবার আমরা আয় ব্যয় বিবরণী করার জন্য নমুনা চকটি এঁকে নেব। কি করব? নমুনা চকটি এঁকে নেব। নমুনা চকটি বাঁ পাশ থেকে প্রথমে বিবরণ, এরপর পরপর 3টি টাকার ঘর, অর্থাৎ টাকা টাকা টাকা। করেছি নমুনা চকটি শিক্ষার্থী বন্ধুরা? ওকে, এবার আমরা বিবরণের ঘরের শুরুতে লিখব আয় সমূহ। আয় সমূহ, আয়ের মধ্যে প্রশ্নে লেখা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাতে নগদ। আমি পূর্বেই বলেছিলাম যখন প্রশ্নটি পড়েছিলাম যে 1 তারিখের হাতে নগদ 70,000 টাকা। আবার প্রাপ্তীয় প্রদান হিসাবে বাম পাশে লেখা আছে হাতে নগদ 70,000 টাকা। এক্ষেত্রে মনে রাখতে হবে 1 তারিখের হাতে নগদের সমপরিমাণ টাকা যদি প্রাপ্তীয় প্রদান হিসাবে দেওয়া থাকে তাহলে ওই নগদ তহবিল প্রাপ্তি হিসেবে বা আয় হিসেবে দেখানো যাবে না। কেননা 1 তারিখে হাতে নগদ ছিল 70,000 টাকা, 31 ডিসেম্বর 2016 তারিখেও আমার হাতে নগদ প্রাপ্তি হিসেবে দেখানো আছে কত? 70,000 টাকা। এক্ষেত্রে অর্থাৎ 1 তারিখে আমার যে 70,000 টাকা ছিল 31 তারিখেও আমার সেই 70,000 টাকাই বলবৎ আছে, অর্থাৎ আমার টাকা বাড়ে নাই। সুতরাং একটা পরিবারের একজন ব্যক্তি যদি বছরের প্রথম তারিখে 70,000 টাকা থাকে এবং শেষ তারিখে যদি 70,000 টাকাই পাওয়া যায়, সেক্ষেত্রে তার প্রাপ্তি বা আয় বলে কোনো কিছু হয়নি, অর্থাৎ তার কাছে আগে যা ছিল এখনো তাই আছে। সুতরাং নগদ তহবিল বা হাতের নগদ, 1 তারিখের নগদ তহবিল অথবা 1 তারিখের হাতের নগদ আয় বা প্রাপ্তি, আয় বা প্রাপ্তি হিসেবে আয় ব্যয় বিবরণীতে দেখানো যাবে না। ক্লিয়ার? ওকে, তাহলে 1 তারিখের নগদ তহবিল যদি আমরা আয় হিসাবে দেখাতে না পারি তাহলে আমাদের আয় কয়টি? ফাইন, 2টি। কয়টি? 2টি। 1 বেতন প্রাপ্তি, আমরা লিখে ফেলবো আয়সমূহের নিচ দিয়ে বেতন প্রাপ্তি। টাকাটা বসিয়েছি দ্বিতীয় ঘরে, অর্থাৎ আমার টাকার ঘর 1 2 3। শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার বেতন প্রাপ্তি আয় এটা প্রথম ঘরে বসে নাই কেন? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। কারণটা হচ্ছে
নির্দিষ্ট কোনো আয় বা ব্যয়ের সাথে সমন্বয়ে, কোথায় সমন্বয়ে বা অন্যান্য তথ্যাবলী যেটি দেওয়া থাকে সেখানে বকেয়া বা অগ্রিম, কি বলছি, বকেয়া বা অগ্রিম, যেমন আয় বকেয়া থাকতে পারে, আয় অগ্রিম হতে পারে, ব্যয় বকেয়া থাকতে পারে, ব্যয় অগ্রিম হতে পারে। আর আয় এবং ব্যয় বকেয়া বা অগ্রিম যদি থাকে তা সমন্বয়ে বা অন্যান্য তথ্যাবলীতে দেওয়া থাকে। সুতরাং বেতন প্রাপ্তি আর বিনিয়োগের সুদ প্রাপ্তি এই দুইটা আয়ের সাথে সমন্বয়ে আমার বকেয়া বা অগ্রিম বলতে কোনো কিছুই দেওয়া নাই। সুতরাং বলতে পারে, অর্থাৎ যে আয় অথবা ব্যয়ের সাথে সমন্বয়ে বকেয়া বা অগ্রিম দেওয়া থাকে শুধু ওই নির্দিষ্ট আয় বা ব্যয় প্রথম ঘরে বসাতে হয়। কোন ঘরে? প্রথম ঘরে। যদি বকেয়া বা অগ্রিম কোনো কিছুই দেওয়া না থাকে সেক্ষেত্রে সেটা আয় হোক আর ব্যয় হোক আমরা দ্বিতীয় ঘরে বসাতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের বেতন প্রাপ্তি 1,60,000 টাকা আর বিনিয়োগের সুদ প্রাপ্তি 10,000 টাকা। আমাদের আর কোনো প্রাপ্তি আছে? ওকে, আমরা এই দুটা যোগ করে দিব। যোগ করে কত পেলাম? 1,70,000 টাকা। এই যোগফলটাকে আমরা তৃতীয় ঘরে, কোথায়? যোগফলটাকে আমরা তৃতীয় ঘরে রেখে দিব। এবার বাদ ব্যয়সমূহ কি লিখব? বিবরণের ঘরে বাদ ব্যয়সমূহ। ব্যয়সমূহের মধ্যে খাদ্য ক্রয় 65,000 টাকা, ভাড়ি ভাড়া 23,500 টাকা, মণিহারি 5,000 টাকা, আপ্যায়ন 1,500 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চারটা ব্যয়ের মধ্যেও সমন্বয়ে বা অতিরিক্ত তথ্যাবলীতে বকেয়া বা অগ্রিম বলে কোনো কিছু নেই। সুতরাং প্রত্যেকটা খরচের টাকা আমরা দ্বিতীয় ঘরে বসিয়েছি। ব্যয় বসানো শেষ। ওকে, আমরা যোগ করব। যোগ করে কত পেলাম শিক্ষার্থীরা? ওকে, 95,000 টাকা। কত হাজার টাকা? 95,000 টাকা। এই 95,000 টাকা আমরা তৃতীয় ঘরে নিয়ে 95,000 টাকাকে আমরা একটা ব্র্যাকেটে রাখবো। কেন ব্র্যাকেটে রাখবো? অর্থাৎ এই ব্যয়সমূহ আমরা বিয়োগ করতে হবে। যে কোনো টাকার অঙ্ক ব্র্যাকেটের ভিতরে রাখা মানে তাকে বিয়োগ করা, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে রাখা মানে আমরা এটাকে মাইনাস ফিগার বলে থাকি। তাহলে আমার উপরে তৃতীয় ঘরে আছে কত? আয়সমূহ 1,70,000 টাকা, কিন্তু ব্যয়সমূহ বিয়োগ করার জন্য পেলাম কত? 95,000 টাকা। তাহলে 1,70,000 টাকা থেকে আমরা 95,000 টাকা কি করব? বিয়োগ করব। বিয়োগ করে কত পেলাম? 75,000 টাকা। ওকে, এই 75,000 টাকা বরাবর বাম পাশে বিবরণের ঘরে আমাদেরকে লিখতে হবে আয়ের উদ্বৃত্ত। কি লিখতে হবে? আয়ের উদ্বৃত্ত। কেন আয়ের উদ্বৃত্ত লিখব? আমার আয় ছিল 1,70,000 টাকা আর ব্যয় ছিল 95,000 টাকা। অর্থাৎ স্বভাবত কারণে দেখা যাচ্ছে যে আমার ব্যয় থেকে আয় বেশি, ব্যয় থেকে আয় বেশি। ব্যয় থেকে যদি আয় বেশি হয় সেক্ষেত্রে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের আয় হয়েছে ধরে নিতে হবে, অর্থাৎ আয়। ওকে, আমরা কি আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে পেরেছি? ওকে, নেক্সট এখন আমরা করব তৃতীয় অংশ, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক অবস্থার বিবরণী করার জন্য ঠিক আয় ব্যয় হিসাব করার জন্য আমরা যে নমুনা ছকটি করেছিলাম ঠিক একই রকম আমরা নমুনা ছকটি খাতায় আঁকি। হয়েছে? ওকে, এখন আমরা লিখব, উপরে হেডিং দিব বিবরণ, টাকা টাকা টাকা। আর্থিক অবস্থার বিবরণী যদি আমাদেরকে করতে হয় তাহলে সম্পদ এবং দায়ের মাধ্যমে বা সম্পদ এবং দায় উপস্থাপনের মাধ্যমে আমাদেরকে আর্থিক অবস্থার বিবরণী করতে হয়। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে কোনো আয় কোনো ব্যয় অন্তর্ভুক্ত হবে না। তবে মনে রাখতে হবে, যদি কোনো আয় বকেয়া থাকে তা আমরা সম্পদ হিসাবে দেখাতে হবে, আর যদি কোনো ব্যয় বকেয়া থাকে তা দায় হিসাবে দেখাতে হবে। আর আয় যদি অগ্রিম থাকে তা দায় হিসাবে দেখাতে হবে, ব্যয় যদি অগ্রিম থাকে তা সম্পদ হিসাবে দেখাতে হবে। তাহলে আমার অঙ্কে আয় এবং ব্যয়ের বকেয়া বা অগ্রিম কোনো কিছুই নেই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিবরণের ঘরে বাম পাশে লিখব সম্পদ সমূহ। কি সমূহ? সম্পদ সমূহ। সম্পদ সমূহের মধ্যে 1 তারিখের সকল প্রকার সম্পদ নগদ তহবিল ছাড়া। কি ছাড়া? নগদ তহবিল ছাড়া। অর্থাৎ 1 তারিখে যে আমাদের হাতে নগদ 70,000 টাকা ছিল তা আমরা সম্পদ হিসাবে দেখাতে পারি না, কারণ প্রাপ্তি ও প্রদান হিসাব করার পর হাতে নগদের পরিমাণ ওখানে আমাদেরকে প্রশ্নে দিয়ে দিছে। তাহলে আমরা সম্পদ সমূহের মধ্যে 1 তারিখের সম্পদের মধ্যে কি ছিল? ওকে, ধন্যবাদ। আসবাবপত্র ছিল 6 লাখ, দালান কোঠা 2 লাখ, স্থায়ী আমানত 75,000। কিন্তু প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রদানের অংশে কম্পিউটার ক্রয় আমার একটা স্থায়ী সম্পদ ছিল 20,000 টাকা, এবং প্রাপ্তি ও প্রদান হিসাবে সমাপনী উদ্বৃত্ত অর্থাৎ হাতে নগদ ছিল 95,000 টাকা। এ হচ্ছে আমার সম্পদ। সকল সম্পত্তি বসানো শেষ। ওকে, আমরা এখন যোগ করব, অর্থাৎ 6 লাখ, 2 লাখ, 75,000, 20,000, 95,000। যোগফল কত হলো শিক্ষার্থী বন্ধুরা? 9,90,000। কত হাজার? 9,90,000। এই টাকাটা আমরা তৃতীয় ঘরে বসিয়ে নিচে 2টি দাগ টেনে দিব, অর্থাৎ যেটাকে আমরা ক্লোজিং বলি, অর্থাৎ 9,90,000 টাকা মোট সম্পদটাকে আমরা ক্লোজ করব। ক্লোজ করে ওই টাকা বরাবর বাম পাশে বিবরণের ঘরে লিখতে হবে মোট সম্পদ। কি সম্পদ? মোট সম্পদ। ওকে, লেখা শেষ। ধন্যবাদ। এবার লিখব দায় ও পারিবারিক তহবিল। বিবরণের ঘরে আমরা হেডিং দেব দায় ও পারিবারিক তহবিল। দায় ও পারিবারিক তহবিলের মধ্যে দায় বলতে 1 তারিখ। 1 তারিখে আমার প্রতিষ্ঠানের বা ব্যক্তির একটা ঋণ ছিল, ব্যাংক ঋণ। কত হাজার টাকা? 2,25,000 টাকা। আমরা বসিয়ে দিলাম 2,25,000 টাকা। 2,25,000 টাকা কিন্তু প্রথম করে বসিয়েছি। কেন? 2,25,000 টাকা থেকে প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রদানের অংশে 30,000 টাকা ঋণ পরিশোধ করেছিল। কত হাজার টাকা? 30,000 টাকা। অর্থাৎ যে দায় অথবা সম্পত্তির সাথে যোগ অথবা বিয়োগ হবে ওই নির্দিষ্ট দায় অথবা সম্পত্তির টাকা প্রথম ঘরে বসাতে হয়। তাহলে ব্যাংক ঋণ প্রথম ঘরে কত? 2,25,000 টাকা বিয়োগ ঋণ পরিশোধ 30,000 টাকা। আমরা বিয়োগ করব প্রথম ঘরে, বিয়োগ করে পেলাম কত? 1,95,000 টাকা। 1,95,000 টাকা আমরা দ্বিতীয় ঘরে বসিয়ে দেব। কোথায় বসিয়ে দেব?
দ্বিতীয় ঘরে বসিয়ে দিলাম। দ্বিতীয় ঘরে বসানোর পর আমাদের পারিবারিক তহবিল, অর্থাৎ আমার অঙ্কে আর কোনো দায় নেই। এবার পারিবারিক তহবিল, আমরা পারিবারিক তহবিল বের করছিলাম কত? 7,20,000 টাকা। তার সাথে আয় ব্যয় হিসাব করার পর আমি একটা আয়ের উদ্বৃত্ত পেয়েছিলাম। আমরা কি পেয়েছিলাম? আয়ের উদ্বৃত্ত। সবসময় মনে রাখবে, পারিবারিক তহবিলের সাথে আয়ের উদ্বৃত্ত হলে যোগ। আয়ের উদ্বৃত্ত হলে কি করতে হবে? যোগ। তাহলে 7,20,000 টাকা পারিবারিক তহবিল, তার সাথে আমরা আয়ের উদ্বৃত্ত কত টাকা? 75,000 টাকা। এই 75,000 টাকা প্রথম ঘরে বসিয়ে নিচে দিয়া দাগ টেনে যোগ করে দ্বিতীয় ঘরে নিতে হবে। যোগফল কত? 7,95,000 টাকা। তাহলে আমার দ্বিতীয় ঘরে আর বসানোর মতো কোনো কিছু নাই। সুতরাং দ্বিতীয় ঘরে ব্যাংক ঋণ পেলাম কত? 1,95,000 টাকা, 95,000 টাকা নেট ফিগার, এবং পারিবারিক তহবিলের সাথে আয়ের উদ্বৃত্ত যোগ করে পেলাম 7,95,000 টাকা। এই টাকার নিচে দাগ টেনে আমরা এই দুইটাকে যোগ করে তৃতীয় ঘরে বসিয়ে দেব। কোন ঘরে? তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে বসানোর পর আমাদের মোট সম্পদ সমান, যদি মোট দায়ের যোগফল সমান হয় তখন আমরা ধরে নিব যে আমাদের অঙ্কটা শুদ্ধভাবে করতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি যোগ করেছ? ওকে, কত টাকা? 9,90,000 টাকা। এবার দেখো, মোট সম্পদ 9,90,000 টাকা, আর ঋণ ও পারিবারিক তহবিল এবং আয়ের উদ্বৃত্ত হলো কত? 9,90,000 টাকা। অর্থাৎ মোট দায় ও পারিবারিক তহবিল, এই 9,90,000 টাকার বাম পাশে নিচ দিয়ে লিখতে হবে মোট দায় ও পারিবারিক তহবিল 9,90,000 টাকা। তাহলে আমার মোট সম্পদ 9,90,000, মোট দায় ও পারিবারিক তহবিল 9,90,000 টাকা। সুতরাং আমরা অঙ্কটি শুদ্ধভাবে করতে পেরেছি। যদি মোট সম্পদ এবং মোট দায়ের যোগফল সমান না হয় সেক্ষেত্রে ধরে নিতে হবে আমরা কোথাও না কোথাও অঙ্কটি ভুল করেছি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি অঙ্কটি অনুশীলনের মাধ্যমে তোমরা পরবর্তী এই অধ্যায়ে পরবর্তী যে অঙ্কগুলো আছে অবশ্যই করতে পারবে। ওকে, আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।